ফ্যাসিবাদের দোসররা আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে অর্থ দিচ্ছে। পরিস্থিতি উত্তরণে রাজধানীতে নামছে 3টি বিশেষায়িত ইউনিট। টাকা থাকলে এবং বদমতলব থাকলে অনেক আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার মতো অনেক কিছু করা যায়। 3 অর্গানাইজেশন মিলে তারা একটা ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম নিয়েছে। আজকের থেকে এটা বাস্তবায়িত হবে আশা করি। সাবেক আইজিপি মামুন সহ 103 পুলিশ কর্মকর্তার বিপিএম পিপিএম পদক প্রত্যাহার। সাময়িক বরখাস্ত বিপ্লব মেহেদী প্রজ্ঞাপন জারি। আজহারকে মুক্তি না দিলে নিজে কারাগারে যেতে চান জামায়াত আমিরও। অভ্যুত্থানের স্বৈরশাসক গেলেও নৈতিক প্রশাসনিক পরিবর্তন আসেনি। গণতন্ত্র প্রতিষ্ঠায় 27 ফেব্রুয়ারি বিএনপির সভা। ষড়যন্ত্র মোকাবেলা করে ঐক্য অটুট রাখাই লক্ষ্য। সারা দেশ থেকে অংশ নেবেন অন্তত 4000 নেতা। বর্ষা এড়াতে ডিসেম্বরেই জাতীয় নির্বাচন নিয়ে ভাবছে ইসি। এবার আর কেউ কবর থেকে ভোট দেবে না, বাদ 17 লাখ মৃত ভোটার। অর্থ পাচারের মাধ্যমে অর্থনীতিকে পঙ্গু করা হয়েছে অভিযোগ বাণিজ্য উপদেষ্টার। পৃষ্ঠপোষকতা নির্ভর করার অভিযোগ আমির খসরুর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমির আশা বাঁচিয়ে রাখতে দুপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। টাইগার একাদশে পরিবর্তনের আভাস। দেখছিলেন শিরোনাম সংবাদ। দুপুরের সঙ্গে আছি আমি ইশিকা আজিজ। ফ্যাসিবাদের দোসররা কোটি কোটি টাকা খরচ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার সকালে রাজশাহী প্রাইমারি শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মশালায় যোগ দেওয়ার আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন ফ্যাসিবাদ দোসরদের কিছু অংশ দেশের বাইরে পালিয়ে গেলেও বেশিরভাগই দেশের ভেতরে অবস্থান করছে। আর ছিনতাই প্রতিরোধে রাজধানীতে 3টি বিশেষায়িত ইউনিট আজ থেকে মাঠে নামছে বলে জানান আইজিপি বাহারুল আলম। বর্তমান সরকার মানবাধিকারের উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলেও জানান তিনি। একটা গোষ্ঠী চাচ্ছে না টু মেক টু বিল্ড আপ যে আমরা বিল্ড আপ দি স্টেবিলিটি। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, অ্যান্টি টেরোরিজম ইউনিট এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ 3 অর্গানাইজেশন মিলে তারা একটা ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম নিয়েছে। আজকের থেকে এটা বাস্তবায়িত হবে আশা করি। আমরা দেখি এইভাবে উন্নতি হয় কিনা, না হয় আমাদের অন্য স্ট্র্যাটেজি নিতে হবে। যারা পতিত ফ্যাসিস্ট শক্তি আছে এরা তো আপনার কিছু লোক পালিয়েছে, মেজরিটি তো দেশে থেকে গেছে এবং তাদের হাতে হাজার হাজার কোটি টাকা। এগুলি তো বানানো কথা না, আপনারা জানেন। টাকা থাকলে এবং বদমতলব থাকলে অনেক আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার মতো অনেক কিছু করা যায়। তাদের একটা রোল থাকতে পারে। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ 103 পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার করা হয়েছে। গেল রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত বিতর্কিত 10ম জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত 103 জন কর্মকর্তাকে দেয়া বাংলাদেশ পুলিশ পদক ও রাষ্ট্রপতির পুলিশ পদক প্রত্যাহার করা হলো। এছাড়া গত বছরের 6 আগস্ট থেকে যথাযথ কর্তৃপক্ষকে মৌখিক বা লিখিতভাবে অবহিত না করে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার ও ডিএমপির ট্রাফিকের যুগ্ম পুলিশ কমিশনার এস.এম. মেহেদী হাসানকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জামায়াত নেতা আজহারুল ইসলামকে দ্রুত মুক্তি দেয়া না হলে নিজেকে কারাগারে পাঠানোর দাবি জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে গণ অভ্যুত্থানে শাসকের পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের নৈতিক, প্রশাসনের এবং রাজনৈতিক পরিবর্তন সাধিত হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে সালমা জাহানের রিপোর্ট। জামাত নেতা আজহারুল ইসলাম আওয়ামী লীগের জুলুম নির্যাতনের শিকার হয়েও এখনও কারাগারে। দ্রুত তাকে মুক্তি দেওয়া না হলে নিজেকে কারাগারে পাঠানোর দাবি জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জে এক পথসভায় এই দাবি জানান তিনি। বাংলাদেশেও এখনো তার ঘাট থেকে জুলুমের বোঝা সরে নাই। তিনি আমাদের প্রিয় ভাই এটিএম আজহারুল ইসলাম। ভিতরে রেখে আমি আর বাইরে থাকতে চাই না। সরকার যেন আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা করে।
এরপর তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ হাফেজ বেলালের বাড়িতে গিয়ে তার পরিবারের খোঁজখবর নেন এবং কবর জিয়ারত করেন। এদিকে সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ভাষা আন্দোলন থেকে গণ অভ্যুত্থান অপ্রতিরোধ্য বাংলাদেশ সেমিনারে যোগ দেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এ সময় তিনি বলেন, গণ অভ্যুত্থানে শাসকের পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের নৈতিক, প্রশাসনের এবং রাজনৈতিক পরিবর্তন সাধিত হয়নি। রাজনৈতিক দল অথবা ছাত্র আন্দোলন যদি এমন একটা পরিস্থিতি তৈরি করতে পারে, সারা দেশের সব শ্রেণী পেশার মানুষ একটা সার্বজনীন আন্দোলনের রূপ নিয়ে কোন একটা বিশুদ্ধ একটা অন্যায় অসত্যের বিরুদ্ধে সংগ্রাম, একটা দাবির বিরুদ্ধে আন্দোলন করে সেখানে একটা কিন্তু পরিবর্তন ঘটে। দেশ রক্ষায় প্রয়োজনে আবারও রক্তপাতহীন বিপ্লব করতে হবে বলেও জানান মিয়া গোলাম পরোয়ার। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভোটার তালিকা থেকে প্রায় 17 লক্ষ মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। সোমবার ইটিআই ভবন আগারগাঁওয়ে আয়োজিত আরএফইডি নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে এই কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি আরও জানান, বর্ষাকে এড়াতেই ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। তার বক্তব্যে তিনি আরও জানান, কমিশন অবাধ তথ্য প্রবাহ চায়। বাংলাদেশের দলীয়করণের অভিযোগ আছে, কিন্তু আমরা তারপরও স্বাধীনভাবে কাজ করতে চাই বললেন এবারের ইসি। সংস্কার কমিশনের 6টি রিপোর্ট নিয়ে যে 6 মাসের সময় দিয়েছে, বসে থাকার কোনো সুযোগ নেই। আইনি জটিলতার কারণে আমরা অনেক কাজ করতে পারছি না। সুষ্ঠু নির্বাচন করার জন্য যা যা করা দরকার এবারে নির্বাচন কমিশন তা করবে বলেও মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার। জুন মানে আমি ধরে নিচ্ছি যে এটা হয়তো এপ্রিল হবে, কারণ মে জুন মাসে তো বর্ষাকাল, এই ইলেকশন হয় না। জুন মাসে সাধারণত আমাদের এখানে এই ধরনের বড় ইলেকশন হয় না। তো সুতরাং আমাদের জন্য এটা হয়তো যদি হয় এপ্রিল যেতে হবে। প্রায় 17 লক্ষ মৃত ভোটার তালিকায় আছে, তালিকায় নাম আছে, ওরা মারা গেছে। ইটস রিভিলিং ফ্যাক্টস। এটা তো মানে আমাদের জন্য আই ওপেনার। আগে তো আমরা একটা বলতাম যে মৃত ভোটার অনেক হতে পারে, কিন্তু কত হতে পারে এটা তো আমরা তো ধারণারও বাইরে ছিল। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে. সুর চৌধুরীর স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরীর আগাম জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ। এছাড়া ভাটারা থানার সোহাগ মিয়া হত্যা মামলায় ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলামের 4 দিন ও মিরপুর থানার আসিফ হত্যা মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। গেল 9 ফেব্রুয়ারি নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে করা মামলায় এস.কে. সুর চৌধুরীর স্ত্রী ও মেয়েকে আগাম জামিন দেন হাইকোর্ট। পরে এই আদেশ স্থগিত চেয়ে আপিল করে দুদক। বেসরকারি টেলিভিশন চ্যানেল 1 সম্প্রচার বন্ধে বিটিআরসির সিদ্ধান্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। এর ফলে চ্যানেল 1 সম্প্রচারে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। সোমবার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আইনজীবীরা জানান, এই আদেশের ফলে 16 বছর পর চ্যানেল 1 খুলতে সব আইনি বাধা কাটল। এর আগে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর 2010 সালের 27 এপ্রিল চ্যানেল 1 এর সম্প্রচার বন্ধ করেছিল। বিটিআরসি ফ্রিকোয়েন্সি বরাদ্দ বন্ধ করার পর চ্যানেল 1 এ বিষয়ে হাইকোর্টে আবেদন করে এবং আবেদনটি খারিজ হয়ে যায়। সে সময় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, অনুমতি না নিয়ে চ্যানেল 1 কর্তৃপক্ষ আমদানি করা সম্প্রচার যন্ত্রপাতি বিক্রি করেছে, এজন্য চ্যানেলটি বন্ধ করা হয়েছে। স্বৈরাচার সরকারের সময়ে নানা অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ এবং টাকা পাচারের মাধ্যমে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া হয়েছিল। সোমবার সিপিডি আয়োজিত অর্থনীতির পুনরায় কৌশল নির্ধারণ বিষয়ক সেমিনারে এমন মন্তব্য করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দেশের সামষ্টিক অর্থনীতি ঠিক করতে জোর দেন শ্রম বাজার ও রপ্তানিতে। সেই সঙ্গে এলডিসি পরবর্তী নীতি কৌশল সঠিকভাবে প্রণয়ন করা না গেলে অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা আসবে বলেও মনে করেন অর্থনীতিবিদরা। কায়েস রাহাতের রিপোর্ট।
সুষম ও টেকসই উন্নয়নের জন্য অর্থনীতির পুনঃকৌশল নির্ধারণের লক্ষ্যে 2 দিনব্যাপী এই সেমিনারের আয়োজন করে সিপিডি। প্রথম দিন আলোচনা হয় বিনিয়োগ বাড়ানো ও রপ্তানির বৈচিত্র্য অর্জনের জন্য কৌশলগত নীতি পুনর্বিন্যাস নিয়ে। রপ্তানি বাড়াতে পণ্যের গুণগত মান বাড়ানো এবং বৈচিত্র্যকরণ প্রয়োজন। পাশাপাশি এলডিসি উত্তোলনের পর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি নেওয়ার তাগিদ দেন বক্তারা। সেমিনারে বাণিজ্য উপদেষ্টা বলেন, পতিত আওয়ামী সরকারের সময়ে অপ্রয়োজনীয় প্রকল্প এবং টাকা পাচারের মাধ্যমে অর্থনীতিকে পঙ্গু করা হয়েছে। Infrastructure and many other things that was used as a conduit to actually seriously harm the economy by a relative acceptable cost of energy, increasing labor productivity and bringing in efficiency into the overall inbound and outbound logistics, I think would probably form the fundamental enablers, because we do not have any primary raw material in our country. অনুষ্ঠানে দেশের অর্থনীতি পৃষ্ঠপোষকতার অর্থনীতিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু। বলেন, রপ্তানি বৃদ্ধিতে প্রয়োজন আমদানি সহজ করা, সেই সঙ্গে এলডিসির চ্যালেঞ্জ মোকাবেলায় উন্নত বিশ্বের সঙ্গে আগাম চুক্তি সহ রপ্তানি খাতে বৈচিত্র্য আনার প্রতি জোর দেন তিনি। should self-regulate, কারণ এটা তাদের ইন্টারেস্টে তাদেরকে করতে হবে, এটা তো কাউকে বলার প্রয়োজন নয়। অনেকগুলো ক্ষেত্রে আমাদেরকে ডিরেগুলেশনের মধ্যে এই কাজগুলো করতে হবে এবং ডিরেগুলেশনের মাধ্যমে যে চেঞ্জটা আপনি আনবেন সেটা ইজ অফ ডুইং বিজনেসে একটা বড় পরিবর্তন আসবে এবং এই যে হ্যারাসমেন্ট, বিজনেস হ্যারাসমেন্ট, এই যে আমাদের ইনভেস্টরের যে কথাগুলো বলে, এর কিন্তু অনেকগুলো চলে যাবে এখান থেকে। অর্থনীতিতে গতি ফেরাতে কর্মসংস্থান এবং সরকারি নীতি সহায়তা প্রদানের পাশাপাশি বিদেশি বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। রোববার রাতে বনশ্রীতে ছিনতাইয়ের ঘটনায় এলাকায় অবস্থান করছে আইনশৃঙ্খলা বাহিনী। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছি সহকর্মী তারেক মাহমুদ সুজনের সাথে। তারেক, এই ফেসবুকে ভাইরাল এই ঘটনা আমরা দেখেছি, বর্তমানে সেখানকার কি পরিস্থিতি আমাদের জানাবেন? ইশিকা এই মুহূর্তে আছে রাজধানীর বনশ্রীর যে ডি ব্লকের 7 নম্বর রোডে। এখানে গতকাল রাতে যে দুর্ধর্ষ যে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু পরিস্থিতি দেখতে অনেকে আসছে। একই সঙ্গে আসলে পুলিশ, র্যাব সহ ডিবির সদস্যরাও এখানে আসলে তদন্ত করতে আসছেন এবং স্বজনদের সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বললাম, যে আহত এবং যে ভুক্তভোগী ওনার স্ত্রী এবং মেয়ের সাথে কথা বললাম। তারা আসলে প্রাথমিকভাবে যে বাড়িটি, সে বাড়িটির যে দারোয়ান তাকে সন্দেহের চোখে দেখছে এবং তারপর পরে আমরা দেখলাম পুলিশ এসে আসলে এই মুহূর্তে এখন যে দারোয়ান ছিল তাকে জিজ্ঞাসাবাদ করছে। এর আগে আপনাকে একটু জানিয়ে রাখি, গতকাল যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনায় এখন সেই আহত আনোয়ার হোসেন তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং মেডিকেল কর্তৃপক্ষ আমাদেরকে যেমনটা বলেছেন যে এখন কিছুটা আশঙ্কা মুক্ত রয়েছেন তিনি। আর স্বজনরা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে গতকাল ঠিক বাসার সামনেই এখানে আসলে বাসায় ঢোকার সময়ে তিনি এই ছিনতাইকারীদের কবলে পড়েন এবং তখন তার কাছ থেকে 200 ভরি স্বর্ণ এবং নগদ 1 লাখ টাকা ছিল, সেই টাকা তারা আসলে ছিনিয়ে নেন। তো এখানে আসলে আশেপাশে অনেক এলাকার মানুষও আছে, তারা যেমনটা জানিয়েছেন যে আসলে দেশব্যাপী যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি এবং গতকালের এই ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি, সেটা নিয়েও তারা আসলে উদ্বিগ্নতা জানিয়েছেন। আমি যদি একটু এখানকার উপস্থিত একজনের সাথে কথা বলি, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? এখানে যারা আছে। আসসালামু আলাইকুম, আমি শামজুর রামপুরা থানা আহ্বায়ক বাংলাদেশ ছাত্রীয় ছাত্র সমাজ। এই বিষয়টা আসলে আমরা দেখছি বলতে কি, এটা তো একটা পরিস্থিতিশীল ঘটনা। আমরা প্রশাসনের কাছ থেকে ওরকম কোনো সাড়া পাচ্ছি না, প্লাস আমাদের সমিতির কল্যাণ সমিতির কালকে রাত্রে আমি একজন গার্ডও টোটাল এরিয়াতে আমি দেখি নাই। ইভেন আমাদের প্রত্যেকটা রোড লাইটও প্রবলেম। এবং এখানে যত দারোয়ান আছে এরা যদি বের হয়ে যেত, আমাদের আনোয়ার ভাই আজকে হয়তো বা সুস্থ থাকতো এবং হইতেছে তার সাথে এই ঘটনাটা ঘটতো না। জুয়েলারি ব্যবসায়ী মানে যে সে কোটিপতি এমন না, তার ঋণ। ইশিকা আসলে যেমনটা আসলে বলছেন, এখানকার উপস্থিত মানুষ যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি, একই সঙ্গে দারোয়ানদের একটা গাফলতি এবং যে শৃঙ্খলা ফেরাতে আসলে তৎপর হওয়ার দাবি জানান প্রশাসনকে। এই ছিল রাজধানীর বনশ্রী থেকে আমার কাছে সর্বশেষ। তারেক, অনেক ধন্যবাদ আপনাকে। বনশ্রীতে ছিনতাইয়ের ঘটনা নিয়ে সবশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে।
প্রতারক চক্রের দখলে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র সংশোধন সার্ভার মোটা অঙ্কের টাকার বিনিময়ে আঞ্চলিক কর্মকর্তাদের ইউজার আইডি ব্যবহার করে নাগরিকদের নাম, পিতার নাম বা বয়স পরিবর্তন করছে চক্রটি। ফেসবুকে বিজ্ঞাপন, যোগাযোগ আর মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন করলেও ধরা ছোঁয়ার বাইরে চক্রের সদস্যরা। দুবার তদন্তের পর জড়িত নির্বাচন কমিশন কর্মকর্তাদের শনাক্ত করতে পারে কমিশন। এম এ আজিমের অনুসন্ধানী প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন সালাউদ্দিন রাসেল। ২৪ ঘন্টায় জাতীয় পরিচয়পত্র সংশোধনের ফেসবুক বিজ্ঞাপন দেখে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন মুন্সিগঞ্জের রেদোয়ান। নিজেকে নির্বাচন কমিশনের ডাটা এন্ট্রি অপারেটর আতিক মাসুদ দাবি করে ২৫,০০০ টাকার বিনিময়ে ২৪ ঘন্টার মধ্যে জন্ম তারিখ পরিবর্তনের আশ্বাস দেয়া হয় হোয়াটসঅ্যাপ নম্বরটি থেকে। সার্ভারতে এখনো পাবলিশ দেয়নি, আপনার বললাম না, বাকি টাকা দিলে মূল সার্ভারতে পাবলিশ দিলে মোবাইলে মেসেজ যাবে, এরপর আপনি ডাউনলোড দেবেন। এরপর একটি নয়, এলাকার একাধিক পরিচয়পত্র সংশোধনের কাজ দিতে থাকেন রেদোয়ান। তবে সম্প্রতি টাকা নিয়েও কাজ করছে না নির্বাচন কমিশনের ডাটা এন্ট্রি অপারেটর দাবি করা আতিক মাসুদ। অফিসে যাইতে চাই, তখন আবার সে আমাকে বলে যে অফিসে এসে লাভ নাই, আপনার সাথে তো আপনি তো আমার সাথে দেখা করতে পারবেন না, আর এখানে তো ঢুকতে পারবেন না। এবার ডাটা এন্ট্রি অপারেটর আতিক মাসুদের মুখোমুখি হতে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে দেশ টিভি টিম। তবে সংশোধন বিভাগের ৩০৫ নম্বর রুমে নেই আতিক মাসুদ নামের কেউ। এখানের কর্মরতরা জানায় আতিক মাসুদের পরিচয়পত্র সংশোধন বাণিজ্য নতুন নয়। এসে বলে যে ৩০৫ নম্বর রুমের ঠিকানা দিয়ে রাখে, আসে বলে এখানে আতিক মাসুদ নামে কে আছে, আমরা বলি চিনি না, জানি না, আবার চলে যায়। দেশ টিভির হাতে আসা নির্বাচন কমিশনের একাধিক তদন্ত প্রতিবেদন বলছে, সিলেটের সাবেক আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আব্দুল হালিম খান, ফরিদপুরের সাবেক আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার ও কুমিল্লার সাবেক আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেনের ইউজার আইডি থেকে সংশোধন হচ্ছে এসব জাতীয় পরিচয়পত্র। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না অভিযুক্ত কর্মকর্তারা। তথ্য বলছে, প্রতিটি পরিচয়পত্র সংশোধনের ক্ষেত্রে চক্র বা হ্যাকাররা কর্মকর্তার ইউজার আইডিতে ঢুকলেও আপডেট করার সময় ওটিপি যায় কর্মকর্তার মোবাইল ফোনে। আর কর্মকর্তার ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড ছাড়া মোবাইল ফোন থেকে কারো পক্ষেই ওটিপি পাওয়া সম্ভব না। অবাক বিষয়, এমন কথা উল্লেখ করেও ৩ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকেই দায় মুক্তি দিয়েছে তদন্তকারীরা। তাহলে কি চক্র আর জড়িত কর্মকর্তাদের রক্ষা করতে চায় নির্বাচন কমিশন? জানতে পরিচয়পত্র সংশোধন অনুবিভাগের মহাপরিচালকের মুখোমুখি আমরা। ডাটা এন্ট্রি অপারেটর থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা জড়িত চক্রের সাথে। অনেকটা হতাশার সুরেই জানালেন মহাপরিচালক। তবে কেউ যাতে চক্রের কাছে না গিয়ে কমিশনে আসে তাই ব্যবস্থা না নিয়ে সেবার মান বাড়িয়েছেন তিনি। এমনটা বলে নিজেদের সাফাই গাইলেন হুমায়ুন কবির। কোনো কোনো ক্ষেত্রে আমাদের যারা কর্মকর্তা তারাও জড়িত। এখন আমি তো একজন লোকের বিরুদ্ধে প্রাথমিক যে প্রমাণক সেগুলো না পাওয়ার আগে তো ব্যবস্থা নিতে পারছি না। এ চক্র নির্মূল আর জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় দেশের প্রতিটি নাগরিকের ব্যক্তিগত তথ্য রয়েছে হুমকিতে। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। কক্সবাজারে বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। স্থানীয় সূত্রে জানা গেছে, বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন ও বিমান বাহিনীর সদস্যরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। কক্সবাজারে বিমান বাহিনী ও স্থানীয়দের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি অধিগ্রহণ নিয়ে বিরোধ চলছিল। সোমবার সকালে বিমান বাহিনী ঘরবাড়ি উচ্ছেদে গেলে ধাওয়া পাল্টা ধাওয়া হয় বলেও জানান স্থানীয়রা। গণতন্ত্র প্রতিষ্ঠা ও সব ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্য অটুট রাখার মূল লক্ষ্য নিয়ে ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিএনপির বর্ধিত সভা। সারা দেশের তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় ৪,০০০ নেতার অংশগ্রহণে বর্ধিত সভা সফল করতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছেন নেতারা।
সাইফুল রিপন জানাচ্ছেন বিস্তারিত। 5 আগস্ট পরবর্তী সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার পাশাপাশি গণতন্ত্র প্রতিষ্ঠার পথে চলমান নানা ষড়যন্ত্র মোকাবিলায় আগামী 27 ফেব্রুয়ারি প্রায় 28 বছর পর দলের বর্ধিত সভা করতে যাচ্ছে দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। বর্ধিত সভার প্রস্তুতির অংশ হিসেবে সোমবার দুপুরে জাতীয় সংসদের এলডি হল সংলগ্ন মাঠ পরিদর্শন করেন বিএনপি নেতারা। দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া দলের বর্ধিত সভার মধ্য দিয়ে বিএনপি ঘোষিত 31 দফা বাস্তবায়ন সহ গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠায় ঐক্য অটুট রাখতে দলের হাইকমান্ডের নির্দেশনার অপেক্ষায় নেতারা। আগামী দিনে আরও কি পদক্ষেপ নিলে, কিভাবে 31 দফাকে বাস্তবায়ন করলে আমরা দেশকে একটি শক্তিশালী গণতান্ত্রিক ভিত্তির উপর গড়ে তুলতে পারবো, সেটি হচ্ছে প্রত্যাশা। সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র, এই স্লোগানটিকেই কিন্তু আমরা সামনে এনেছি। বর্ধিত সভার আয়োজন সফল করতে সামগ্রিক প্রস্তুতির বিষয় তুলে ধরেন আয়োজকরা। 4000 লোকের প্রায় সমাগম হবে, সেগুলির জন্য ডাইনিং কি হবে এবং কিভাবে পরিচ্ছন্নভাবে তাদেরকে খাওয়া দাওয়া করানো হবে, সকাল থেকে আরম্ভ করে রাত অবধি আপনার এটা চলবে। বাইরে আমাদের অ্যাম্বুলেন্স থাকবে তাৎক্ষণিক, এবং যাকে এখান থেকে শিফট করার প্রয়োজন হয় সেটা আমরা ইনশাআল্লাহ করব। সভাস্থলের প্রস্তুতি পরিদর্শন শেষে কথা বলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডাক্তার মওদুদ আলমগীর পাভেল ও দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার বক্তব্যের মধ্যে খুব স্পষ্টভাবে আগামী দিনে আমাদের করণীয় কি, ভবিষ্যৎ বাংলাদেশটা কী ধরনের হতে পারে, আমরা সে আলোচনা নিয়ে আসবো। ঐক্যটির পুনরুচ্চারিত হবে, সবাইকে একখানে করে পুরো দেশের সর্বস্তরের যারা প্রতিনিধিত্বশীল নেতারা যারা আছেন এই বর্ধিত সভায় তারা সংযুক্ত হবেন এবং আসবেন, তাদেরকে নিয়ে এই বার্তাটা দিয়ে দলকে সুসংহত করার জন্য ঐক্যবদ্ধভাবে কিভাবে আমরা বাংলাদেশের গণতন্ত্রকে মুক্ত করতে পারি এবং মানুষের প্রত্যাশাকে পূরণ করতে পারি, সেই বার্তাটা নিয়ে সবাই যাবেন। বর্ধিত সভায় উপস্থিত তৃণমূল নেতাদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্ভাবনা রয়েছে দলের বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ পদের রদবদলেরও। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। যে কোনো মূল্যে দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার ফেরাতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার দুপুরে খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, তর্ক বিতর্ক করতে গিয়ে স্বৈরাচারদের আর কোনো সুযোগ না দেয়া যাবে না। তারেক রহমান আরও বলেন, দেশের বেশিরভাগ মানুষ মনে করে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, তবে এজন্য নিজেদের প্রস্তুতি নিতে হবে। সংস্কার ইস্যুতে অহেতুক বিতর্কে না যাওয়ার পরামর্শও দেন তিনি। দেশনেত্রী খালেদা জিয়া একটি কথা বলেছিলেন যে এই স্বৈরাচার ধ্বংস করে দিয়ে দেশ থেকে পালিয়ে যাবে। আজ বহু বছর আগে দেশনেত্রী সেই কথাটি বলেছেন, আজ পরতে পরতে সেই কথাটি সত্য হয়েছে যে স্বৈরাচার লুটপাট করে, এই যেই স্বৈরাচার পালিয়ে গেছে লুটপাট করে এই দেশকে ধ্বংস করে দিয়ে তারা পালিয়ে গেছে। এই দেশে রয়ে গিয়েছে আমরা, এই দেশের মানুষ, সাধারণ মানুষ এই দেশে রয়ে গিয়েছে। দেশের বর্তমান পরিস্থিতি মোকাবেলায় দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্যদের বল প্রয়োগ থেকে বিরত থেকে ধৈর্য নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার দুপুরে সাভার সেনানিবাসের ফায়ারিং রেঞ্জে বার্ষিক ফায়ারিং প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও সমাপনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান করেন। সেনাপ্রধান আরও বলেন, প্রত্যেক সেনা সদস্যের পেশাগত উৎকর্ষ অর্জনে ফায়ারিং দক্ষতা অত্যন্ত জরুরি। এর আগে শ্রেষ্ঠ 3 ফায়ারারকে পুরস্কার প্রদান করেন তিনি। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় 33 পদাতিক ডিভিশন আর রানার্স আপ হয়েছে 7ম ব্রিগেড ডিভিশন। আমরা বিভিন্ন কাজে ব্যস্ত আছি এখন, ইনেট টু সিভিল পাওয়ারের কাজে, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে আমরা ব্যস্ত। দেশ ও জাতির জন্য এই কাজটা আমাদের করে যেতে হবে। আমি প্রথমে মনে করেছিলাম আমরা খুব তাড়াতাড়ি এই কাজটা শেষ করে সেনানিবাসে ফেরত আসতে পারবো, কিন্তু কাজটা দীর্ঘায়িত হচ্ছে। আমি জানি যে আমরা বহুদিন ধরে এই কাজটা করে যাচ্ছি, তো ধৈর্য রাখতে হবে এবং প্রফেশনালিজমের মাধ্যমে, পেশাদারিত্বের মাধ্যমে কাজটা সম্পন্ন করতে হবে। দেশ এবং জাতি, তোমাদের এই সার্ভিসটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং
দেশ এবং জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে। যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই এবং দেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে,